সহ অনন্ত অচিন্তনীয় গুণের অধিকারী মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধগণের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি বুদ্ধ ধাতু জাতি এবং পরম শ্রদ্ধেয় সংরক্ষিত স্মৃতিচৈত্য অভিষেক অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি বহুগুণে গুণান্বিত পরম শ্রদ্ধেয় ভান্তে এবং আশীর্বাদক বিচিত্র ধর্মকতিক বহুগুণে গুণান্বিত পরম শ্রদ্ধেয় ভান্তে, প্রধান অতিথি সৌম্য সারথী বহুগুণে গুণান্বিত পরম শ্রদ্ধেয় ভান্তে, প্রধান জ্ঞাতি এবং মুখ্য আলোচক বিদর্শন আচার্য মহাতারা ভান্তে, মঞ্চ উপবিষ্ট আমার চেয়ে অগ্রজ প্রত্যেক ভিক্ষু সঙ্গের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। বন্দনা জ্ঞাপন করছি সুপাটিপন্ন ভাগবত সাহকা সঙ্গ শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র সঙ্গের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। সম্মানিত পুণ্যার্থীগণ, দুর্লভ পুণ্যকর্ম সম্পাদনের জন্য এখানে উপস্থিত হয়েছেন বুদ্ধ ধাতু জাতি অভিষেক, বুদ্ধের অভিষেক। বুদ্ধের অভিষেক মানে হচ্ছে জীবন্ত বুদ্ধ। সেই জীবন্ত বুদ্ধের অভিষেকে এবং পরম শ্রদ্ধেয় বহুগুণে গুণান্বিত সংরক্ষিত মহাস্তবীর মহোদয়ের স্মৃতিচৈত্য অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনারা অপ্রমেয় পুণ্য সম্পদ অর্জন করেছেন। আপনাদেরকে আমি আমার সমস্ত পুণ্যরাশি দান করছি। আমার সমস্ত পুণ্যের প্রভাবে আপনারা কায়িক মানসিক সুখী হন। ধর্মদেশনার শুরুতেই যার নিকট থেকে ধর্মশিক্ষা গ্রহণ করেছি, যিনি আমার অন্তরে ধর্মের প্রদীপ প্রজ্বলন করেছেন বলেই আমি ভিক্ষু হয়েছি, যার পবিত্র শরীর 5 বছর 9 মাস ওষুধ ছাড়া সুরক্ষিত রয়েছে ধর্মের অচিন্তনীয় গুণ প্রভাবে, যিনি বাংলাদেশের বৌদ্ধ শাসনকে রক্ষার জন্য, সুরক্ষার জন্য, স্থিতির জন্য, প্রচার প্রসারের জন্যই জাতি প্রতিষ্ঠিত করে এবং জাতি মানে জীবন্ত বুদ্ধ, এই শিক্ষা বৌদ্ধ জাতিকে প্রদান করেছেন। ধর্মপিতা গুরুভান্তের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। সম্মানিত পুণ্যার্থীগণ, ভিক্ষু সংঘের মধ্যে এখানে প্রত্যেকে জ্ঞানী গুণী এবং সেই প্রায় 11:40 থেকে দেশনা শুরু হয়েছে উদ্বোধনী ভাষণের মাধ্যমে, এখনো চলমান
প্রমাণ রয়েছে, প্রায় 3টা পার হয়ে গেছে। তাই বৌদ্ধতা তো জাতি সম্পর্কে আপনারা অনেক মূল্যবান দেশনা শ্রবণ করেছেন। তবু আমি সংক্ষেপে দেশনা করছি। দেশনার কলবর বৃদ্ধি করার সুযোগ নেই, কারণ বান্দরবানের মধ্যে দেওয়াল বৌদ্ধ শাসন সেবক সংঘের একটা মিটিং আছে 5 কোটিকায়। তাই দেশনার কলবর বৃদ্ধি করার কোনো রকমের সুযোগ নেই। সম্মানিত পুণ্যার্থীগণ, প্রথমত আসুন বিহার এবং জাতির মধ্যে পার্থক্য কি। বিহার হচ্ছে ভিক্ষু সংঘের আবাসস্থল, যেখানে অবস্থান করে ভিক্ষু সংঘগণ শীল সমাধি প্রজ্ঞাময় জীবনযাপন করেন। সেজন্য বিহারের প্রধানকে কি বলা হয়? বিহার অধ্যক্ষ। বিহার অধ্যক্ষ কেন বলা হয়? বিহার হচ্ছে মূলত ভিক্ষু সংঘের অবস্থানের স্থান এবং শিক্ষা কেন্দ্র। শিক্ষা কেন্দ্র বলেই বিহারের যিনি প্রধান তাকে বিহার অধ্যক্ষ বলা হচ্ছে। বিহারের মধ্যে কাপ্পিয়াদের রুমও আছে, শ্রমণের রুমও আছে, স্টোর রুমও আছে, রান্নাঘরও আছে, টয়লেটও আছে। কারণ আবাসস্থল এবং শিক্ষা কেন্দ্র। কিন্তু জাতি মানে কি? জাতি মানে হচ্ছে পূজার স্থান। চৈত্র মানে কি? পূজার স্থান। কাকে পূজা করা হয়? যিনি সর্বপ্রকার আশাবাদকে ক্ষয় করেছেন, যিনি সর্বপ্রকার পারমি পূর্ণ করে সর্বজ্ঞতা জ্ঞান লাভের মাধ্যমে সকল সত্যগণকে নির্বাণের পথ, মুক্তির পথ প্রদর্শন করেছেন, যিনি পরিশুদ্ধ আলোকময় শীল সমাধির প্রজ্ঞায় পরিস্ফুটিত, সেই বৌদ্ধই হচ্ছে প্রকৃত পূজার স্থান। তাহলে বিশ্বের মধ্যে অবলোকন করুন, বৌদ্ধগয়ার ভিতরে থাকার কোনো জায়গা আছে? পাবেন না। কেন? পুরো বৌদ্ধগয়ার ওই স্থানটা হচ্ছে পূজার স্থান। সোয়াডাগাং প্যাগোডাতে যান, সেখানে ভিক্ষু থাকার কোনো জায়গা আছে? পাবেন না। কেন? সম্পূর্ণই বৌদ্ধ পূজার স্থান। এইভাবে শ্রীলঙ্কার মহাস্তূপাতে যান, কোনো ভিক্ষু সঙ্গে থাকার জায়গা আছে? পাবেন না। কেন? পূজার স্থান। তাই জাতি মানে হচ্ছে যেখানে পূজা করলে, বন্দনা করলে আপনার অপ্রমেয় পুণ্য উৎপন্ন হবে। জাতিকে বন্দনা করা মানে জীবন্ত বুদ্ধকে বন্দনা করা। দ্বিতীয়ত আসুন, ভিক্ষু সংঘের মধ্যেই কয় প্রকারের জাতি আছে সব বিস্তারিত বর্ণনা করেছেন, তাই আমি সেদিকে যাচ্ছি না। বুদ্ধির ধাতু, বুদ্ধির ধাতু যে সকল সম্যক সম্বুদ্ধগণের আয়ু
1,00,000 বছর, 80,000 বছর, 60,000 বছর, 40,000 বছর, 20,000 বছর। সে সকল সম্যক সম্বুদ্ধগণ 20,000 বছর ব্যাপী ভগবান বুদ্ধের নির্বাণ পদায়ী ধর্ম সকলের কল্যাণে দেশনা করতে পেরেছেন। সে কারণে সেই সকল সম্যক সম্বুদ্ধগণের মহাপরিনির্বাণের পরে তাদের যখন অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় তখন পুরা শরীরটাই একখণ্ড ধাতুতে, একটা ধাতুতে থাকে, খণ্ড খণ্ড নয়। যেমন অরহত মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ কাশ্যপ সম্যক সম্বুদ্ধের ধাতু খণ্ড খণ্ড নয়, এক খণ্ডই। মহাকারণিক কাশ্যপ সম্যক সম্বুদ্ধের ধাতুকে নিয়ে একটাই চৈত্য হয়েছে, একটাই চৈত্য। সম্মানিত পুণ্যার্থীগণ, মহাকারণিক কাশ্যপ সম্যক সম্বুদ্ধের ধাতু জাতি সম্পর্কে অনেক ঘটনা আছে। আমি শুধু ছোট্ট একটা ঘটনা বলছি। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ কাশ্যপ বুদ্ধের ধাতু জাতি নির্মাণ করা হবে। যিনি প্রধান তিনি অত্যন্ত জ্ঞানী, গুণী, শ্রদ্ধাবান। তিনি একটা মতামত প্রকাশ করেছেন, ভগবান বুদ্ধের কাশ্যপ বুদ্ধের ধাতু জাতিকে ছোট করতে হবে, পরিমাপ করে বানাতে হবে। অশ্রদ্ধা করেননি কিন্তু। তখন এই শুধু একটা মাত্র কর্মের বিপাকে সেই ভিক্ষু তিনি জন্মান্তর মনুষ্য লোকে যখন জন্মগ্রহণ করেছেন তিনি ছিলেন অত্যন্ত খাটো, একেবারে খর্বকার। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের সময় একজন ভিক্ষু ছিলেন, তিনি অত্যন্ত সুরেলা কণ্ঠে ধর্ম দেশনা করতেন। ভগবান বুদ্ধের শিষ্যদের মধ্যে 41 জন উপাধিপ্রাপ্ত অরহত আছে। সেই 41 জন উপাধিপ্রাপ্ত অরহতের মধ্যে তিনিও একজন উপাধিপ্রাপ্ত অরহত। সুরেলা কণ্ঠে ভগবান বুদ্ধের বাণী দেশনা করেন। কিন্তু সেই ভিক্ষু একেবারে ছোট, দেখতে মনে হয় যে ছোট বালকের মতো। কারণ কি, এত গুণ থাকা সত্ত্বেও, উপাধিপ্রাপ্ত অরহত হওয়া সত্ত্বেও শুধুমাত্র কাশ্যপ সম্যক সম্বুদ্ধের ধাতু জাতিকে পরিমাপ করে বানাতে হবে, একটু ছোট করে বানাতে হবে। এই একটা কর্মের বিপাকের কারণেই জন্মান্তর ওনাকে এই কর্মের বিপাক ভোগ করতে হয়েছিল এবং সর্বশেষ জন্মেও অনেক গুণে গুণান্বিত হলেও তিনি কিন্তু ছিলেন অত্যন্ত খর্বকার। আবার দেখুন, মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ যখন মহাপরিনির্বাণ লাভ করেছেন কুশীনগরের মধ্যে, পরিনির্বাণের সময়ে অনেক ভিক্ষু সংঘ সেখানে ছিল। ভগবান বুদ্ধের প্রতি অঞ্জলিবদ্ধ হয়ে অবস্থান করছেন। পেছনে অনেক দেবব্রহ্মগণ ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করছেন তা দর্শন করছিলেন। ওইখানে যে সকল অরহতগণ ছিলেন, উপাধিপ্রাপ্ত অরহতগণ ছিলেন, প্রত্যেকের শরীরের ভিতর দিয়ে কিন্তু দেবব্রহ্মগণ ভগবান বুদ্ধকে দেখতে পাচ্ছেন।
কিন্তু একজন ভিক্ষু শরীরের ভিতর দিয়ে ভগবান বুদ্ধকে দেখতে পাচ্ছেন না। কেন? সে ভিক্ষু অতীত জন্ম জন্মান্তরে ভগবান বুদ্ধের ধাতুকে সুরক্ষিত করেছিলেন, পাহারা দিয়েছিলেন, পূজা করেছিলেন, বন্দনা করেছিলেন। তাহলে ভগবান বুদ্ধের ধাতুকে বন্দনা, পূজা করা, সুরক্ষিত করা কেমন পুণ্য আপনারা চিন্তা করতে পারেন। এত বড় বড় রাজ্য থাকতে, রাষ্ট্র থাকতে, কুশীনগর একটা ছোট্ট রাষ্ট্র ছিল, সেখানে কেন তিনি মহাপরিনির্বাণ লাভ করলেন? মহাপরিনির্বাণ লাভের পেছনে কয়েকটি কারণ ছিল। কয়েকটি কারণের মধ্যে একটা কারণ হচ্ছে, ভগবান বুদ্ধ যখন মহাপরিনির্বাণ লাভ করবেন তখন মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের সেই ধাতু বন্টন নিয়ে যুদ্ধ বেঁধে যাবে। প্রয়োজনে সব ত্যাগ করতে পারে, যুদ্ধ করে হলেও ভগবান বুদ্ধের ধাতু চায়। সেই কারণে ওইখানে সুষ্ঠুভাবে বন্টন হবে এক ব্রাহ্মণের মাধ্যমে। সেই কারণে একটা কারণ হচ্ছে ওখানে মহাপরিনির্বাণ লাভ করেছেন। তারপরে দেখুন, দেবরাজ শক্র কিন্তু ওখান থেকে ধাতু নিয়ে গেছেন। ও গুণাবর্ধনা পাইয়া মহাতেরও দেশনা করেছেন, শ্রীলঙ্কার যে দ্বিতীয় স্তূপা, সেই স্তূপা দেবরাজ শক্র যেই ভগবান বুদ্ধের কণ্ঠস্থ ধাতু দান করেছিলেন, সেই কণ্ঠস্থ ধাতু নিয়ে শ্রীলঙ্কাতে দ্বিতীয় সেই জাতি বা স্তূপা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আরো কিছু ইতিহাস আছে। সেই ইতিহাসগুলো হচ্ছে, এই শ্রীলঙ্কাতে কালে কালে যত সম্যক সম্বুদ্ধগণ আসবেন, প্রত্যেক সম্যক সম্বুদ্ধের সময় এই শ্রীলঙ্কাতে বৌদ্ধ শাসন প্রতিষ্ঠিত হবে, স্থিত হবে। কেন হবে? কারণ যখন দ্বিতীয় স্তূপা যখন প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, তখন কোথায় স্তূপাটা প্রতিষ্ঠিত হবে সেই বিষয় ওঠার পরে অরহত মহেন্দ্র তখন দৃষ্টিকোণে দেখিয়েছিল কোথায় প্রতিষ্ঠিত হবে। কোথায় প্রতিষ্ঠিত হবে সেটা দেখাতে গিয়ে তিনি কি দেখালেন? অতীতে ককসন্দ সম্যক সম্বুদ্ধের ধাতু জাতি কোথায় ছিল, কোনাগমনা সম্যক সম্বুদ্ধের ধাতু জাতি কোথায় ছিল, কাশ্যপ সম্যক সম্বুদ্ধের ধাতু কোথায় ছিল, এই তিন সম্যক সম্বুদ্ধের ধাতু জাতি কোথায় ছিল তিনি তার ঋদ্ধির মাধ্যমে দেখিয়েছেন। দেখানোর পরে ঠিক একই জায়গাতে মহাকারণিক গৌতম বুদ্ধের ধাতু জাতি প্রতিষ্ঠিত হবে। শ্রীলঙ্কার ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ আছে, এই ধাতু জাতি প্রতিষ্ঠিত হওয়ার কারণে শ্রীলঙ্কার মধ্যে বারবার বারবার অনেক রকমের অন্তরায় এসে যুদ্ধ আসে। শ্রীলঙ্কাকে কখনো কেউ পরাজিত করতে পারে না, শ্রীলঙ্কা কখনো কোনোদিন ধ্বংস হবে না। যতই অন্তরায় আসুক না কেন, শ্রীলঙ্কা আবার সমহিমায় উজ্জ্বল হবে। কেন উজ্জ্বল হবে? যেহেতু সে চার বুদ্ধের ধাতু জাতি আছে। সম্মানিত পুণ্যার্থীগণ, আবার ঠিক আপনারা ও গুণাবর্ধনা পাইয়া মহাতেরর মুখ থেকে শুনেছেন, ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ ৪৯ দিন ৭ সপ্তাহ অবস্থানের পরে তাপস্যা এবং ভল্লিক দুজন ব্যবসায়ীকে ৮ গাছি চুলোধাতু দান করেছিলেন। সেই চুলোধাতু নিয়ে বার্মাতে প্রতিষ্ঠিত হয়েছে শয়ডগং প্যাগোডা। শয়ডগং প্যাগোডা যে স্থানে প্রতিষ্ঠিত হয়েছে
সেই স্থানের মধ্যে ককসন্দ বুদ্ধের জাতি ছিল, কোণাগমন বুদ্ধের জাতি ছিল, কাশ্যপ বুদ্ধের জাতি ছিল এবং 4 বুদ্ধের ব্যবহার্য সামগ্রী ধাতু নিয়ে এই শয়ডগং প্যাগোডা প্রতিষ্ঠিত। সে কারণে এই বার্মাতেও দেখবেন যতই অন্তরায় আসুক না কেন, যতদিন পর্যন্ত শয়ডগং প্যাগোডা আছে, 4 বুদ্ধের ধাতু আছে, ততদিন পর্যন্ত বার্মা আবার কালক্রমে ঠিকই বার্মাবাদ প্রতিষ্ঠিত হবে। ধাতু জাতি প্রতিষ্ঠা করা মানে হচ্ছে বৌদ্ধ প্রতিষ্ঠা করা। এটা আমরা আরো কোথায় পাই? অরহত মহেন্দ্র তিনি শ্রীলঙ্কার মধ্যে রাজাসহ আমাত্য পুরো রাজ্যবাসীকে তিনি স্বধর্মে প্রতিষ্ঠিত করেছেন। তিনি স্বধর্মে প্রতিষ্ঠিত করার পরে একদিন তিনি রাজাকে বলছেন, মহারাজ, আমি বৌদ্ধ দর্শনে যাব। বৌদ্ধ দর্শনে গিয়ে বুদ্ধকে পূজা না করে আমি থাকতে পারছি না। তখন রাজা পিয়ানাং তিস্য বললেন, আপনি তো বলেছেন বৌদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছে, তাহলে আপনি বৌদ্ধ দর্শনে যাবেন, বৌদ্ধকে বন্দনা না করে আপনি থাকতে পাচ্ছেন না, কারণ কি? তখন অরহত মহেন্দ্র বললেন, মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের ধাতু দিয়ে যে জাতি প্রতিষ্ঠিত হয় সে জাতি হচ্ছে জীবন্ত বুদ্ধ। শ্রীলঙ্কার মধ্যে জীবন্ত বুদ্ধ প্রতিষ্ঠিত হয়নি। বৌদ্ধ শাসন প্রতিষ্ঠিত হয়েছে ঠিক, যেহেতু শ্রীলঙ্কার মধ্যে জাতি প্রতিষ্ঠিত হয়নি, বৌদ্ধ প্রতিষ্ঠিত হয়নি, সেহেতু বৌদ্ধের শাসন শ্রীলঙ্কাতে এখনো স্থায়ী হয়নি। যদি শ্রীলঙ্কাতে বৌদ্ধ শাসনকে স্থায়ী করতে হয়, সেই কারণে অবশ্যই এখানে বৌদ্ধ প্রতিষ্ঠিত করতে হবে। সম্মানিত পুণ্যার্থীগণ, বাংলাদেশের বৌদ্ধ ধর্ম অবলম্বীরা বাস্তবিক অর্থে জাতি সম্পর্কে অনেক 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 পেছনে। সে কারণে ধর্মপিতা গুরুবান্তে যখন সর্বপ্রথম স্বর্ণজাতি প্রতিষ্ঠিত করছিলেন, তখন ফেসবুক সহ অনেক আলাপ আলোচনার ঝড় উঠেছিল। কেমন? জাতি মানে বিহার আর কি, জাতি আবার কি, এরকম অনেক আলোচনার ঝড় উঠেছিল। কিন্তু ধর্মপিতা গুরুবান্তে একজন সিনিয়র সহকারী জজ হওয়া সত্ত্বেও তিনি যে সংসার ত্যাগ করেছেন, বাস্তবিক অর্থে ধর্মরস আস্বাদন করেই তিনি সংসার ত্যাগ করেছিলেন এবং গুরুবান্তে অনুভব করেছিলেন এই বাংলাদেশের বৌদ্ধ শাসনকে প্রতিষ্ঠিত করতে হলে, স্থায়ী করতে হলে অবশ্যই বৌদ্ধ প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি জাতি মানে জীবন্ত বুদ্ধ। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ যে বলেছেন, জাতিকে বন্দনা করা মানে জীবন্ত বুদ্ধকে বন্দনা করা, এই শিক্ষাটা বাংলাদেশের বৌদ্ধদেরকে অবশ্যই প্রদান করতে হবে। ধর্মপিতা গুরুবান্তে সেদিক দিয়ে পরিপূর্ণভাবে সাফল্য লাভ করেছেন। আজকে দেখুন, রাঙামাটি বনবান্তের ক্যাঙের মধ্যেও বিশাল জাতি নির্মিত হচ্ছে। খাগড়াছড়িতে এখন আর বিহার নয়, একের পর এক জাতি প্রতিষ্ঠিত হচ্ছে। এই শিক্ষাটা কে দিয়েছেন? ধর্মপিতা গুরুবান্তে।
কারণ ভগবান বুদ্ধির ধাতু সংরক্ষিত রেখে জাদি জীবন্ত বুদ্ধ ত্রিপিটকের মধ্যে এই বিষয়ে অনেক অনেক উদাহরণ আছে, ব্যাখ্যা আছে। যেমন এক উপাসিকা, তিনি যেখানেই যান সদা সর্বদা তিনি অকুশলকে বর্জন করেন, কুশলে রত থাকেন। ধার্মিক উপাসিকা, তিনি একদিন বেড়াতে যাচ্ছেন বেশ দূরে। যেতে 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 তিনি এক জায়গায় একটা জাতি দেখলেন। জাতি দেখার পরে তিনি খুব আনন্দ অনুভব করলেন। জাতি বাণীতে জীবন্ত বুদ্ধ। তখন সেই উপাসিকা কি করলো, জাতিকে টানে রেখে হাত জোর করে আরাহাং বুদ্ধির 9টি গুণ, মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ, আপনি অরাহাং গুণের অধিকারী, সাম্মা সম্বুদ্ধ গুণের অধিকারী, এভাবে 9টি গুণের অধিকারী সে মহাকারণিক বুদ্ধকে আমি বন্দনা করছি। এইভাবে করে করে তিনি বন্দনা করতে 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 সেখানে একেবারে পরিপূর্ণভাবে বুদ্ধানুস্মৃতিতে চলে গেলেন। বুদ্ধানুস্মৃতিতে যাওয়ার পরে তিনি তখন প্রার্থনা করলেন, ভগবান বুদ্ধ আপনার ধাতু রয়েছে, জীবন্ত বুদ্ধ আপনি, আপনার গুণ আমি দর্শন করতে চাই। এভাবে তিনি 3বার প্রার্থনা করলেন। আমার নিজের কল্যাণের জন্য, আমার নিজের শ্রদ্ধা বৃদ্ধির জন্য, আমার নিজের পারমের জন্য আমি বুদ্ধকে দর্শন করতে চাই। তখন এই সে বুদ্ধ ধাতু জাতি থেকে আলো জ্যোতি সররশ্মি বের হচ্ছে। সররশ্মির আলোতে আলোকিত যখন হয়ে গেল, তখন সেই উপাসিকা শ্রদ্ধা চিত্তে বুঝতে পারলেন, মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ আপনার চরণ তলে আমি বন্দনা করছি। সম্মানিত পুণ্যার্থীগণ, আমি শুরুতেই বলেছি লম্বা দেশনা করার সুযোগ নেই। জাতি সম্পর্কে বলতে গেলে আসলে অনেকক্ষণ বলতে হবে। তাই সম্মানিত পুণ্যার্থীগণ, জাতি সব জায়গায় প্রতিষ্ঠিত হয় না, এটা মনে রাখবেন। আমি মনে করি মৈত্রী প্রদীপ পরম শ্রদ্ধেয় বহুগুণে গুণান্বিত সঙ্গরক্ষিত মহাস্তবীর মহোদয় অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যবান। তিনি বিজ্ঞ জীবনের সারাটা জীবন শীল সমাধি প্রজ্ঞা ধর্মকে আচরণ করেছেন। নীরবে নিবৃত্তিতে তিনি স্বধর্মকে ধারণ করেছেন। অন্তরের মধ্যে তিনি বুদ্ধকে ধারণ করেছেন। তাই তিনি অন্তরের মধ্যে বুদ্ধকে ধারণ করেছেন বলেই ওনার স্মৃতিচক্রের মধ্যে এখনো তিনি বুদ্ধের চরণ তলে অবস্থান করছেন। তবে এই ব্যাপারে বাবু শ্যামল বিকাশ বড়ুয়া তিনি আমাকে যাই বলেছেন আমি তাই বলছি। তিনি পরম শ্রদ্ধেয় সঙ্গরক্ষিত মহাস্তবীর মহোদয়ের স্মৃতিচক্র করবেন। গুরুবান্তের সঙ্গে আলাপ প্রসঙ্গে তিনি গুরুবান্তকে জানালেন, আলাপ করলেন, একটা পুণ্যকর্ম করছেন, মনের মধ্যে আনন্দ আছে শ্যামল বাবুর। তাই তিনি গুরুবান্তের সঙ্গে সেই বিষয়টা আলাপ করলেন এবং সঙ্গরক্ষিত মহাস্তবীর মহোদয় সম্পর্কেও গুরুবান্তকে বললেন। গুরুবান্তেও সঙ্গরক্ষিত মহাস্তবীর মহোদয় সম্পর্কে জানতেন। তখন শ্যামল বাবুকে তিনি বললেন, সঙ্গরক্ষিত মহাস্তবীর মহোদয় যেভাবে সারাটা জীবন বুদ্ধকে অন্তরে ধারণ করে আছে, ঠিক অনুরূপভাবে তার স্মৃতি মন্দিরের মধ্যে যেন তিনি বুদ্ধকে শিরে স্থাপন করে যেন অবস্থান করতে পারে, আপনি ধাতু জাতির মধ্যেই স্মৃতি মন্দির করতে পারেন, স্মৃতিচক্র করতে পারেন। গুরুবান্তের সেই কথা শুনে শ্যামল বাবু খুব আনন্দিত হয়ে গেলেন।
কেন আনন্দিত হয়ে গেলেন? কারণ বৌদ্ধতা তো জাতি প্রতিষ্ঠা মানেই হচ্ছে একজন মানুষের জীবনের মধ্যে দুর্লভ পুণ্যকর্ম। বৌদ্ধতা তো জাতিকে শুধুমাত্র বাতুয়াবাসী বন্দনা পূজা করবেন তা নয়, যেহেতু বৌদ্ধতা তো আছে, সে তো ব্রহ্মা দেব নাগ যজ্ঞ সকল সত্যগণ নিজের মঙ্গলের জন্য, নিজের কল্যাণের জন্য অবশ্যই এই জীবন্ত বৌদ্ধ ধাতু জাতিকে বন্দনা পূজা করবেন। মানুষেরা যদি 100 করে, দেবতারা 1 কোটি করবে। যেমন সারনাথের মধ্যে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ যখন দেশনা করেছিলেন, মানুষ ছিল 5 জন আর দেবতা ছিল 18 কোটি। তাহলে আজকে যে ধাতু জাতি প্রতিষ্ঠিত হয়েছে, সেই ধাতু জাতিকে শুধু মানুষ পূজা করবে তা নয়, ব্রহ্মা দেবগণ পূজা করবেন। সম্মানিত পুণ্যার্থীগণ, সময়ের কারণে আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করতে পারছি না। ভিক্ষু সংঘের চরণতলে বন্দনা পুণ্যদান করছি। আমি মনে করি বাতুয়াবাসী সৌভাগ্যবান, বুদ্ধের অভিষেক হয়েছে। বাতুয়াবাসী যেহেতু বুদ্ধের অভিষেক হয়েছে, নিঃসন্দেহে আপনাদের সৌভাগ্য হয়েছে। এ বলে আমার ক্ষুদ্র দেশনা এখানে শেষ করলাম। সাধু সাধু সাধু। ইতিমধ্যে আমরা আহ্বান জানাচ্ছি নিরুপম বড়ুয়া বাতুয়া। সাধু। সাথে সাথে এনকার্ড ও উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন বাবু সমীরণ। সাধু সাধু সাধু। অনুষ্ঠানের এই পর্যায়ে সদ্ধর্ম দেশনা দান করার জন্য আহ্বান জানাচ্ছি মুরাদপুরস্থ পণ্ডিত প্রজ্ঞাতেশ্বর বিহার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বিনীতভাবে প্রার্থনা জ্ঞাপন করছি ইসাক আলী আশপারাম বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শাসন কান্ডারি সুমঙ্গল মহাতের মহোদয়। প্রথমে আমি সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি মৈত্রী প্রদীপ নীরব সাধক পরম শ্রদ্ধেয় সংরক্ষিত মহাস্তরী মহোদয়কে বন্দনা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি সহ মাননীয় মহান ভিক্ষু সংঘের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি বাতুয়া গ্রামবাসী তথা বিভিন্ন গ্রাম থেকে আগত সধর্মের পূজারীগণের প্রতি। আসলে দুঃখিত, আসতে অনেক দেরি হয়েছে। একটা বান্তের মাতার সংগঠন সারতে গিয়ে দেরি করেছি। তা আসলে আপনারা এতক্ষণ সুন্দর ধর্মকথা শুনেছেন। পরম শ্রদ্ধেয় বান্তের সান্নিধ্য পেয়েছি আমি শ্রমণ অবস্থায়। আমার গুরু বান্তে ক্ষেমঙ্কর মহাস্তবীরের সাথে বার্মার এই সম্পর্ক, বান্তের সাথে বার্মার এই যোগাযোগ। ওনারা যখনই একত্রিত হতেন বার্মা ভাষায় কথা বলতেন, আমরা শুধু শুনে থাকতাম। আমি পেয়েছি শ্রমণ অবস্থায় সদ্যপান থেকে খন্দপুলি নালান্দা বিহারে, প্রথমে কদমতলী ধর্মাঙ্কুর বিহারে, সোনাইছড়ি রাজবিহারে, 15 ছিল মনে এইভাবে রাঙ্গুনিয়াতে অনেক দিন পান্ত ছিল। যে সাধক কাকে বলে পান থেকে যারা জীবিত অবস্থায় দেখে নাই তারা উপলব্ধি করতে পারবে না যে নীরব সাধক। নজরটিয়া থাকাকালীন অবস্থায় বাঁধা থাকতেন শ্মশানের মধ্যে, বালু সেই ইটেন দিতেন না, রাত্রে শ্মশানের মধ্যেই থাকতেন। সাধক অনেকে আছেন, কিন্তু সদ্যীয় বাঁধতে প্রসারতার জন্য করে নাই। যে অর্থে বিদেশ ভাবনা তথাগত বুদ্ধের নির্দেশিত, নিজেকে নিজেই
সম্যকভাবে দর্শন করে নিজের বিমুক্তির পথ সুগম করা, যেটা সেটাই সন্দেহ মানতে করেছেন। তো আজকে যে স্মৃতিচৈত্য বা ধাতুচৈত্য যেই এতক্ষণ আপনারা শুনেছেন, যিনি আমাদের বৌদ্ধ সমাজের আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব, তো দিকে দিকে প্রাঞ্জল ভাষায় ধর্মসূত্র বিতরণ করে আমাদেরকে আপনাদেরকে তথাগত বুদ্ধের যে নির্দেশিত পথ প্রদর্শন করাচ্ছে। আসলে রূপকায়ী বুদ্ধ না থাকা সত্ত্বেও দেখা যায় মানুষ এই সত্য পূজা করেছেন। সত্য পূজা করে মানুষ ওরা জীবনের সার্থকতা লাভ করেছেন। তো মাননীয় মহান ভিক্ষু সংঘ স্বধর্মের পূজারী জ্ঞাতিগণ, যেহেতু সন্ধ্যার সমাগম আরও অনেক বান্তারা আছেন, এখানে তেমন লম্বা কিছু বলার সুযোগ নেই। আমি পরম শ্রদ্ধেয় বান্তার এখানে আজকে উপস্থিত হতে পারে নিজেকে ধন্য মনে করছি। বান্তার আশীর্বাদ লাভ করার একটা সুযোগ আমি লাভ করেছি, সেই জন্য বান্তাকে আবারও সশ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। উপস্থিত মাননীয় মহান সংঘের প্রতি বন্দনা জানিয়ে স্বধর্মের পূজারী জ্ঞাতিগণ আপনাদের প্রতি মৈত্রী আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বাতুয়া গ্রামের সুসন্তান বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব সমাজসেবক বাবু সরোজ বড়ুয়া মহোদয়। পটিয়া থানাধীন বাতুয়া জ্ঞানোদয় বিহারে আয়োজিত বুদ্ধ ধাতুজাদি এবং প্রয়াত বিহার অধ্যক্ষ সংরক্ষিত স্মৃতিসৌধ উৎসর্গ ও অভিষেক অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি, প্রধান অতিথি, ধর্মদেশক, মুখ্য আলোচক, অনন্তর পরম পূজনীয় পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। পূজনীয় ভিক্ষু সংঘরা অনেকেই উপস্থিত আছেন, অনেকেই চলে গেছেন। আমি সময়ের স্বল্পতার কারণে ওনাদেরকে অ্যাড্রেসিং করে নেই। আপনারা জানেন গতকাল থেকে আমাদের বাতুয়া গ্রাম আনন্দে মুখরিত। পরম পূজনীয় ভিক্ষু সংঘের পদচারণায় বাতুয়া গ্রাম আজ আনন্দিত এবং বিভিন্ন গ্রাম থেকে আগত অতিথিবৃন্দ সবাই উপস্থিতিতে আজকের অনুষ্ঠান খুবই আনন্দের সাথে আমরা উপভোগ করছি। আপনারা জানেন 1996 সালে আমাদের এই বাতুয়া জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ সংরক্ষিত মহস্তবীর মহোদয়ের শুভাগমন হয়েছিল। ওই সময় বিহার কমিটির পরিচালনার দায়িত্বে ছিলেন প্রয়াত বিশ্বেশ্বর বড়ুয়া মহোদয়। আমি যদিও বা থেকে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার তৎকালীন মহাসচিব ছিলেন, আজকে যিনি ফ্রান্সে অবস্থান করছেন শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ মহস্তবীর মহোদয়, ওনার সাথে যোগাযোগ করে যখন আমাদের বিহারাধ্যক্ষ সংরক্ষিত মহস্তবীরকে আনার জন্য আমরা মনস্থির করেছিলাম, তখন আমি প্রজ্ঞাবংশের সাথে যোগাযোগ করে পরম শ্রদ্ধেয় প্রয়াত বিশ্বেশ্বর বড়ুয়া, প্রয়াত অরবিন্দ বড়ুয়া মহোদয়, তখন আমার বাবাও জীবিত ছিল, ওনাদেরকে নিয়ে চট্টগ্রাম বৌদ্ধবিহারে ওনার সাথে আমরা যোগাযোগ করে 1996 সালে বর্ষামাস ধরার সম্ভবত এক সপ্তাহ আগে আমরা ওনাকে এই বিহারে আগমন করেছিল।
অদ্যাবধি উনি প্রত্যেকটা বিহারে আমাদের উদ্বোধনী ভাষণে বলেছিলেন বিভিন্ন বিহারে অবস্থান করছেন, কিন্তু বাতুয়া জ্ঞানোদয় বিহারের মতো দীর্ঘদিন উনি কোথাও অবস্থান করে নাই। 1912 সালে ওনার মহাপ্রয়াণ হয়েছেন। যে মহাপ্রয়াণে ওনার সে অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন করার দায়িত্ব গ্রামবাসী আমাকে সাধারণ সম্পাদক এবং প্রয়াত তুষিত বড় মরুয়াকে কার্যকরী সভাপতি এবং পরম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের আশীর্বাদক বাতুয়া হিত সাধনে বিহারের অধ্যক্ষ শিলভদ্র মহস্তবীরকে সভাপতি নির্বাচন করে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন করার দায়িত্ব দিয়েছিলেন। আমরা মহাসমারোহে ওনার সেই অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে যিনি জাতির কথা বলা হচ্ছে, এই জাতি প্রতিষ্ঠার বাংলাদেশে প্রথম প্রবর্তন করেছিলেন যিনি উছলা মারমা হিসাবে আমরা যখন ছিলাম 1984 সালে, উনি প্রথম আমাদের বাতুয়া জ্ঞানোদয় বিহারে প্রধান ধর্মদেশক হিসাবে এসেছিলেন। যদিও বা 30 বছর আজকে যারা বয়স বা 40 বছর, ওনারা এই ব্যাপারে অবহিত নয়, যার কারণে আমি দু একটি কথা উল্লেখ করতে যাচ্ছি। 1985 সালে যখন আমি কক্সবাজার কর্মরত ছিলাম, তখন উছলা যিনি ম্যাজিস্ট্রেট থাকাকালীন ওনার সাথে আমার যোগাযোগ হয়। রামু একটা করেঞ্চিবর দান উৎসবে ওনার সাথে আমার যোগাযোগ হওয়ার পরে আমাদের গ্রামে 1985 সালে করেঞ্চিবর দান উৎসবে ওনাকে এনেছিলাম প্রধান ধর্মদেশী হিসেবে। যারা হয়তো নতুন প্রজন্ম তখন সেটা উপলব্ধি করতে পারবে না, যারা 40 বছর আগের যুবক তারাই পারবে। যাক, উনি এর পরবর্তীতে উনি ভিক্ষু হয়েছিলেন। যা এরপর তিনি গত 5 বছর 9 মাস আগে করোনাকালীন সময়ে উনি মহাপ্রয়াণ করেন। সেই ব্যাপারে আমার দীর্ঘায়িত করব না। যে জাতির ব্যাপারে প্রবর্তন করার ক্ষেত্রে বলছি এই কারণে, বাংলাদেশে আগে কোনো জাতি ছিল না। রামুদ বা বান্দরবনে যে কয়েকটা জাতি করেছেন, সেটার মূল প্রবর্তক ছিলেন সেই উপয়াজত 13 মহোদয় প্রয়াত। যাই হোক, আজকের সেই জাতি অনুষ্ঠান আমাদের শ্যামল বড়ুয়া তার সহধর্মিনী সহ ওই পরিবারের সবার সুখ শান্তি কামনায় এবং শ্রদ্ধেয় দাদা বাদলকান্তি বড়ুয়া নিরোগ দীর্ঘজীবন কামনায় আজকের এই জাতি উৎসর্গিত হয়েছে সকালবেলা খুব জাঁকজমকপূর্ণভাবে, যা এখনও চলমান রয়েছে। 20 বছর আগে যদিও আমাদের প্রয়াত সংরক্ষিত মহস্তবীর জীবিত ছিল, সেই সময়ে উনি যা শ্যামলবাবু প্রতিজ্ঞাবদ্ধ ছিল, সেই প্রতিজ্ঞা আজ দীর্ঘদিন পর পূরণ হলো। অনেক দিনের সেই আকাঙ্ক্ষিত জাতি আমরা আজকে প্রতিস্থাপন করতে পেরে আমরা বাতুয়া গ্রামবাসী তথা শ্যামলের পরিবার সহ সবাই ধন্য। সাথে সাথে আমাদের বর্তমান বিহারাধ্যক্ষ মহস্তবীর মহোদয়ও অনেক প্রচেষ্টার ফলে আজকের এই অনুষ্ঠান, উনি যেভাবে এই অনুষ্ঠানের রূপদান করেছেন, তার জন্য আমি বাতুয়া গ্রামবাসী তথা বাতুয়া জ্ঞানোদয় বিহারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আজকের অনুষ্ঠানে পরম পূজনীয় আমাদের প্রয়াত সংরক্ষিত মহস্তবীরের 4 জন শিক্ষক সম্বর্ধিত হয়েছেন, তার জন্য আমি বাতুয়া গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে বাতুয়া প্রগতি সংঘের যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বৃহৎ অনুষ্ঠানকে সফল করতে গত 2 দিন যাবৎ যেভাবে পরিশ্রম করেছেন, তার জন্য যুবক ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। তার আগে আরেকটি ঘোষণা দিতে যাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ প্রয়াত হয়েছেন। ওনার প্রয়াণে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বিনাজুরি শ্মশান বিহারে আগামী 29 এবং 30 জানুয়ারি। কাজে এর আগে আমাদের অঞ্চলের জনসাধারণের সুবিধার্থে চট্টগ্রামে বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে চট্টগ্রাম চকবাজারস্থ প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে। আগে একটা ঘোষণা ছিল রেলওয়ে পরগ্রাম মাঠে, কিন্তু সেটা স্থান পরিবর্তন হয়ে আগামী 2রা জানুয়ারি 2026 সালে চট্টগ্রামস্থ প্যারেড ময়দানে
ওনার জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে চট্টগ্রামে বসবাসরত আমাদের ভিক্ষু সংঘ তথা দায়ী সংঘের সুবিধার জন্য। আমাদের চট্টগ্রামের ভিক্ষু সংঘকেও আমরা পান করেছি, ওনারাও যথাসময়ে উপস্থিত হয়ে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন এই আশা ব্যক্ত করছি। যাই হোক, আজকের পরম পূজনীয় ভিক্ষু সংঘরা অনেকে দেশনা বাকি আছে, আমি আর সময় জ্ঞাপন না করে পরম পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা জানিয়ে উপস্থিত গ্রামবাসী তথা বিভিন্ন গ্রামের আগত অতিথিবৃন্দের সাথে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠানের সফলতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এই পর্যায়ে ধর্মদান করার জন্য বিনীতভাবে প্রার্থনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির প্রধান উপদেষ্টা পুণ্যতীর্থ তালসুরাম মুসুদ্দি বাবা বিবেকারাম বিহারের বিহারাধিপতি জ্যেষ্ঠপুর শিক্ষামণি বিহার আশীর্বাদক বিচিত্র ধর্মকতি বদন্ত বিজয়রক্ষিত মহাতেরও অধ্যক্ষ তিশারী বেনুমন বিহার এবং প্রধান পৃষ্ঠপোষক সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতি। এখন সভাটা প্রায় সমাপ্তির দিকে, আপনারা আর কতক্ষণ অপেক্ষা করবেন? ভিক্ষু সংঘরা অনেকে চলে গেছেন, আর দায়িকারাও চলে গেছেন। সারা দিন রাত তো আর এখানে অবস্থান করা যায় না, সম্ভব না। তো প্রধান অতিথির আসনে অধিষ্ঠিত হলে পর অনেক কথা বলতে হয়, তো সেই কথা বলার সময় কোথায়? সবাই তো চলে গেছেন। এছাড়া আমরা তো একদম পার্শ্ববর্তী, এখানে 5 জন ভিক্ষু নিয়ে একটা ধর্মীয় অনুষ্ঠান হলে সেখানে আমরা উপস্থিত হই। অন্তত বেশি না হলেও উত্তরে বিহারের প্রাক্তন বিহারাধিপতি যিনি ছিলেন আবিধানিক প্রিয়ানন্দ মহাতেরো মহোদয় থেকে আরম্ভ করে যত ভিক্ষু সংঘ উত্তরে বিহারে বিহারাধ্যক্ষ হিসেবে অবস্থান করে পরলোকে যাত্রা করেছেন, সবাইকে দেখেছি, সকলের আশীর্বাদ পুষ্ট আমরা। অতএব ভক্তদের কথা বলার সময় কোথায়? আমরা প্রত্যক্ষদর্শী। বিশেষ করে আজকে যার নাম বারবার করে উচ্চারণ করা হচ্ছে, যাকে উপলক্ষ করে বুদ্ধ জাতি এবং চিত্তশুদ্ধ উৎসর্গ করা হয়েছে, সেই ভান্তে মহোদয় তিনি প্রতিরোধের বার্মাতে শিক্ষা দীক্ষা করেছেন, শ্রীলঙ্কাতে শিক্ষা দীক্ষা করেছেন। পরবর্তী শেষের দিকে যখন বার্মে থাকতেন, তিনি বছরে 1-2 বার করে বাংলাদেশে আসতেন। 1 বছর 2 বছর পরে পরে তিনি বাংলাদেশে আসতেন। ওনার জন্মস্থান হচ্ছে চন্দনাস্থানের অন্তর্গত পূর্বজোয়ারা গ্রামে। ওনার এক মাসি ছিল ফতেনগর গ্রামে, আর এক মাসি ছিল মুর্চুদ্দিপাড়া গ্রামে, মুর্চুদ্দিপাড়ায়। 1960 ইংরেজির কথা। আমি তখন তলসা আনন্দরা বিহারে প্রয়াত মোদীয় গুরুদেব কর্মবীর বুদ্ধোত্তম মস্তবীর মহোদয়ের সাথে থাকতাম শ্রমণ অবস্থায়। তো ভান্তে মহোদয় বার্মা থেকে আসলে প্রথম নিজের গ্রামে যেতেন, সেখান থেকে মাসির বাড়িতে আসতেন জ্ঞাতি দর্শন করার জন্য ফতেনগর। সেখান থেকে তালসা আসতেন। তালসা এসে সেই মুর্চুদ্দিপাড়া গ্রামে ভান্তের এক মাসি ছিল, তিনি নিঃসন্তান ছিল। ওনার নাম ছিল জ্ঞানদা বালা বড়ুয়া। এমনি শশীলমা বললে সবাই চিনত ওনাকে। ওনার নাম এখনও অনেকে জানে না, যারা মানুষ এখন নাই। ওনাকে ওই শশীলমা বলতে সকলে চিনত তখন। তো ভান্তে মহোদয় আমাকে নিয়ে মাসির বাড়িতে যেতেন। যতবার আসতেন বার্মা থেকে আমাকে নিয়ে মাসির বাড়িতে যেতেন। ওখানে গিয়ে আধা ঘন্টা বা 10-15 মিনিট আলাপ আলোচনা করা, কথাবার্তা বলে তিনি আবার তার সাথে গমন করতেন। ভান্তের চাল চলন নীতি নিয়ম যারা প্রত্যক্ষদর্শী নন, ওনারা কল্পনাও করতে পারবে না, কল্পনা করতে পারত না। যেমন একজন সৎ দেবতা গমন করে চলেছেন বা বসে আছেন। ইতিপূর্বে এর পরবর্তী সময়ে বদবিহারে অবস্থান করেছিলেন একের পর এক অনেক ভিক্ষু সংঘ, সবাইকে দেখেছি, সকলেই চলে গেলেন। শেষ পর্যায়ে আসলেন। দেশের অবস্থা তখন অত্যন্ত ভয়াবহ। ভয়াবহ বলতে তখন অসময়ে লোকজন মৃত্যুবরণ করছে, অল্প আয়ু নিয়ে মৃত্যুবরণ করছে, হঠাৎ করে মৃত্যুবরণ করছে, পানিতে পরে মৃত্যুবরণ করছে। ওই রকমের ঘটনা প্রতিনিয়ত চলে আসছে। তখন গ্রামবাসীরা অত্যন্ত উদ্গ্রীব, কী করবে।
এমনি সময়ে অত্যন্ত শিলমান সেই সংরক্ষিত মহোদয়কে ওনারা পেয়েছেন। ইতিপূর্বে সরোজবাবু যে কথাগুলো বলেছেন আর কি, উনি আসার পরে মাত্র কয়েক মাস এই সত্যগ্রামে আমাদের সত্যগ্রামের অন্তর্ভুক্ত এখানে রুদুরা, ভাতুয়া, তালসরা, সেনামতি, ওস্কান, গড়িয়া, চানামতি, তালসরা সত্যগ্রামের অন্তর্ভুক্ত। তখন সংঘ প্রধান হিসেবে ভন্ত মহোদয় গমন করতেন। তিনি গমন করলে পর ওনাকে যখন দেশনা করতে দিত 2 মিনিট বাংলা কথা অর্থাৎ ধর্ম দেশনা করার পরে তিনি ইংরেজিতে ভাষণ করতেন। এরকম ছিল, সাথে সাথে তিনি ইংরেজিতে চলে যেতেন। এত অভিজ্ঞ সম্পন্ন ছিলেন ভান্তে। এর পরবর্তী সময়ে, এটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি আমি, এই ভাতুয়া গ্রামে অবস্থান করাকালীন সময় থেকে যে অপমৃত্যু ঘটত, দুর্যোগ বয়ে এনেছিল, আস্তে আস্তে সব দূরীভূত হয়ে চলেছে। এমনি সময় যেতে যেতে যখন দীর্ঘমাত্রার বয়স হয়েছে, বার্ধক্যজনিত রোগে বেশ কিছুদিন তিনি কষ্টও পেয়েছেন। তখন ভান্তের আদেশে ভিক্ষু সংঘের পরামর্শক্রমে সে সত্যগ্রামের সংঘপ্রদানের দায়িত্ব প্রতিপালন করি আমি। অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত জানতেন, সবসময় মৃদুহাসি দিয়ে তিনি কথা বলতেন। এই একটা ঘটনা দেখলাম। তো আজকে তো আপনারা নতুন করে একটা ঘটনা দেখেছেন, এই বৌদ্ধ জাতি উৎসর্গ, স্থাপন এবং ভান্ত চিত্রচিত্র উৎসর্গ, প্রতিবিম্ব উৎসর্গ ইত্যাদি দেখেছেন। কালকে থেকে দেখবেন যারা পবিত্র মনে সুন্দর মানসিকতা নিয়ে এই বিহার অঙ্গনে আগমন করবেন, সাথে সাথে মনের পবিত্রতা এসে যাবে। এটা হচ্ছে এর গুণ। এটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আমি বলছি। জাদু সম্পর্কে আপনারা অনেক কথা শুনেছেন, অনেক কথা বলেছেন। আমরা আলোচনা করি কিন্তু আচরণ করি না, অনুষ্ঠান করি, অনুশীলন করি না। আমরা সব কিছু জানি কিন্তু আচরণ করার বেলায় ততই বসে। অতএব আজকে এই অনুষ্ঠান যিনি করেছেন সেই বাবু শ্যামল বিকাশ বড়ুয়া মহোদয়, তিনি অনেক দিন আগে থেকে যে একটা সংকল্প, একটা পরিকল্পনা গ্রহণ করেছিলেন, আজকে তা বাস্তবায়িত হতে হয়েছে। এটা একমাত্র ওনার দৃঢ়তার কারণে, সত্যক্রিয়ার কারণে। এটা একটা সৎ কাজ, সুন্দর কাজ নিঃস্বার্থভাবে করেছেন। তাই ধাম্মা হবে এক কাজে ধাম্মাধারী, ধর্ম তাহার সহায় হয়েছে, ওনার আশা পূরণ হয়েছে। ওনার ঘুম ছিল না, পরিকল্পনা গ্রহণ করেছেন আজ থেকে অনেক বছর আগে, অন্তত 3-4 বছর আগে। এই থেকে যতবার আমাদেরকে দেখেছে সবসময় আলাপ আলোচনা, কীভাবে কী করবে না করবে সব কিছু নিয়ে পর্যালোচনা, কী করে এটা সমাধান করবে। বড় গ্রাম, সবাই ঐক্যমতে হয়ে আমরা এই কাজ করতে পারি কিনা। আসলে এই সমস্ত কর্মকাণ্ড এগুলো যদি এককভাবে করতে পারে, এককভাবে বলতে গেলে ওইটা আর কি আত্মিক, কায়িক, বাসনিক, এমনি তো সম্মিলিতভাবে, এটা তো একক না। কিন্তু ওইভাবে একজনে যদি উদ্যোগ নেয় তাহলে সফলতা লাভ করা যায়। এমনি কিন্তু সার্বজনীনভাবে যখন করা হতো, অর্থ সংগ্রহ করে, তখন এখানে অনেক সমস্যা সৃষ্টি হতো। বলে আমার নাম বলে নাই, আমাদের সুযোগ দেয় নাই, বিভিন্ন রকমের। এইভাবে করতে করতে সৎ কাজটা সম্পাদন হতো না। অতএব সে শ্যামল বিকাশ বড়ুয়া মহোদয়, ওনার সহধর্মী ধার্মিক উপাসিকা রুনু বড়ুয়া মহোদয়, পরিবারের সকল সদস্যবর্গরা অনেক দিন থেকে এই যে কল্পনা কীভাবে এই কাজটা সম্পাদন করবে, সম্ভব হবে কিনা, সুদিনে আমরা করতে পারি কিনা, ভিক্ষু সংঘের আগমন ঘটবে কিনা, দায়িত্বের সহযোগিতা আমরা লাভ করতে পারবো কিনা। এমনকি সেই শ্যামলবাবু পার্শ্ববর্তী গ্রামে প্রত্যেকটা বাড়িতে গিয়ে নিমন্ত্রণ আমন্ত্রণ করে আসছে। যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পাদন করতে না পারে তাদের ঘুম ছিল না, কিন্তু তাদের কোনো ক্লান্তিও ছিল না, যেহেতু সেটা সৎ কাজ বলে। এইভাবে করতে করতে আজকে শ্যামলবাবু সফলতা লাভ করতে চলেছে। তাদের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হোক, ধর্ম তাদের সহায়ক। এই অনুষ্ঠানে কায়িক, বাচনিক, মানসিকভাবে উপস্থিত হয়ে যারা অংশগ্রহণ করেছেন, আপনারা সকলের জয়মঙ্গল হোক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা প্রতিনিয়ত হয় না বলে এ সম্পর্কে ধারণা আমাদের তেমন নেই, দায়িত্বের আর কি। আমরা এমনি বিহারে আসি ঠিক, বুদ্ধ বন্দনা, ধর্ম বন্দনা করে, ভিক্ষুকে বন্দনা করে আমরা চলে যাই, কিন্তু বিহারের বাইরে গেলে সব ভুলে যাই। ওইভাবেই আমাদের জীবন। তারপরেও অপ্রতিরূপ দেশে জন্মগ্রহণ করে আমরা যে এতটুকু করতে পারছি, এদের জন্মান্তরের পারানি। অতএব আপনারা সকলের জন্মঙ্গল হোক, আপনাদের আগমন সার্থক হোক। শ্যামল বিকাশ বড়ুয়া প্রমুখ ওনার জ্ঞাতি স্বজন যারা
এই কর্মকাণ্ড সম্পাদন করে চলেছেন, তাদের প্রচুর উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করছি। সঙ্গের প্রতি বিনিময় শ্রদ্ধা বন্ধন অভিবাদন, আপনাদের প্রতি মৈত্রী এবং শুভেচ্ছা জানিয়ে আমরা সংক্ষিপ্ত আশীর্বাদ শেষ করছি। জগতের সকল প্রাণী সাধু সাধু সাধু। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আশীর্বাদ দেশনা প্রদান করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির প্রধান পৃষ্ঠপোষক কিশোরী বেনুমন বিহারের অধ্যক্ষ বিচিত্র ধর্মকর্তৃক পরম শ্রদ্ধেয় বিজয়রক্ষিত মহাতের মহোদয়। ইচ্ছিতাং বাতিতাং তুইয়াং কৃপমেব সমিজ্জত পুরন্তু চিত্তা সংকল্প সন্দপন্নরসূয়তা ইচ্ছিতাং পাতিতাং তুইয়াং সব্যমেব সমিজ্জত পুরন্তু চিত্তা সংকল্প মণিজ্যোতিরসূয়তা অভিবাদনশীলস্য নিত্যং বুদ্ধপচ্ছায়িনো সত্তারো ধম্মবদ্ধন্তি আয়ুবন্নং সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সর্গ সম্পত্তি মেবসে আতো বিনির্ভণ সম্পত্তি ইমেনতে সমিজ্জতোতি। ঐতিহ্যবাহী পটিয়া উপজেলাধীন বাতুয়া একটি গ্রামে দুইটি বিহার, অথচ বাতুয়া গ্রামের সকল নরনারী এক বৃন্তে অবস্থান করে। আজকেও বাতুয়া গ্রামের সকল দায়িক দায়িকা সম্মিলিতভাবে এই মহতি পুণ্যময় পুণ্যানুষ্ঠান বুদ্ধ ধাতু জাতি উৎসর্গ পূজা বন্দনা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন তথা সংরক্ষিত স্মৃতিচৈত্য অভিষেক, এই পুণ্যময় অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে বিগত রাত হতে আজকে এখনও সময় পর্যন্ত আনন্দ সহকারে শ্রদ্ধাভক্তির নিরিখে উপস্থিত পবিত্র পুণ্যক্ষেত্র সম্মানিত ভিক্ষু সংঘ সংঘের সম্মানিত স্থান অবস্থান করছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন জ্যৈষ্ঠপুরা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ বন্ধুবর, আজকের অনুষ্ঠানের সভাপতি জিনানন্দ মহাতের, বিভিন্ন গুণে গুণান্বিত অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন উপস্থিত আছেন সপ্তগ্রাম তথা পণ্ডিতবান্তের সেবক বললে অত্যুক্তি হয় না। আমি প্রায় সময় পণ্ডিতবান্তের সেবক বলেই নিজেকে সেইভাবে মনে করে থাকি বিদায় আজকে প্রধান প্রধান অতিথি সৌম্য সারথী পর্যন্ত শাসনিমিত্ত মহাতর এবং উপস্থিত রাঙ্গুনিয়া থেকে উপস্থিত হয়েছেন ইচাখালী অশোকারাম কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ, অনেক গুণের অধিকারী সুমঙ্গল মহাস্তর প্রমুখ, পবিত্র পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সুধী সজ্জন। এতক্ষণ যাবৎ ওনারা যে সমস্ত কথা শুনলেন জাতি সম্পর্কে ফাইয়া সাক্কা কর্তৃক, আমরা এতে জানতাম না, কম জানি, কারণ ওনারা জাতি সম্বন্ধে অভিজ্ঞতা কম। এছাড়া জাতি সম্পর্কে অভিজ্ঞতা পাইয়ে দেয় ও পাইয়া যত বান্তে কর্তৃক, যদিও আমি বেরঙ্গে বেশ সুসম্পর্ক আছে, কিন্তু জাতি সম্পর্কে আমি কোনো সময় উপযুক্ত
বান্ধব তুমি জানি বেলে চেষ্টা না করি তারপরও উপায় যত বানতে গৃহ সময়ের এবার যথেষ্ট কাম প্রভাব আছিল 3 উপজেলার সিনিয়র জজ আছিল সাতকানিয়া লোহাগাড়া চন্দনাইশ সেই সময়ই তার পরিচয় আছিল এবং এই উপায়তরে সামান্য ধর্মের দীক্ষা দেওয়ার সময় উপস্থিত আছিলাম চিৎমলম ঔপানিকা বান্ধের সান্নিধ্যে উপসংবাদের সময়ও আয় আসছিলাম বান্দারবান এই হিসাবে আরও একখান সুসম্পর্ক আছিল তো এই জাতি সম্পর্কে যাতায়াত কথাবার্তা হইলেও পাইয়া সাক্কা আমরা জানতাম না আজি ওনারা জানিত পাইছেন একসময় বাতুয়া ও পাইয়া যত বান্ধায় আসছেন আর সপ্তগ্রাম স্মৃতি সমিতির তথা সপ্তগ্রামবাসী ব্যাকরণ সম্মিলিতভাবে পণ্ডিত বান্ধের বিহারের মধ্যে আর আইবের নিয়ে না ধর্ম কথাবার্তা শুনলাম আসলে তাই অত্যন্ত পণ্ডিত এবং বিজ্ঞ আছিল তারপরেও ইয়া বান্ধে আন্দারমানি ক্ষমতকাই ডেড বডির ইয়ানুকা বিষয় আছে ইয়ান আমি পরবর্তী সময় জানিছিলাম যে কোনো কারণে যদি বাইরে মৃত্যুবরণ করে তাহলে ব্যাগ মারম হলে এটা বলে নয় গ্রাম বাড়ি মৃত্যুবরণ করে তাই এবার অন্ত্যেষ্টিক্রিয়া বা সৎকার গড়িত পারে এই কারণে আর বান্দরবান নিবার পক্ষে বান্দরবানবাসীর নাম হয়ে আজিয়া আন্দারমানি খইয়াখালি অবস্থান করে তো যাই হোক ইংরেজের তারা সংস্কার সে যা আজিয়া যেই সংস্কারের সংস্কৃতি না বাতুয়া গ্রামবাসী সম্মিলিতভাবে এই যে একখান কর্মকাণ্ড পরম শ্রদ্ধ প্রিয়ানন্দ বান্ধে জীবিতকালে আই এটা আইতাম যাইতাম এতে বাতুয়া খেঙর অবস্থা সরবর বাবারও লইনে কথাবার্তা হইতাম বঙ্কিম বউ আসিল এখন বুড়ো বুড়ি প্রায় নাই এবং আরও বর্তমানে বয়োজ্যেষ্ঠ বান্ধে অর্থাৎ অভিভাবক হারা সেই হিসেবে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যেভাবে সত্য বিহার সাজসজ্জা দেখিলে মন আনন্দে বড়ি যায় কিন্তু মানুষ কম মানুষ গ্রামের মধ্যে কমে গিয়ে গই যারা আছে তারা শহরত যে কারণে বান্ধরা অনেক সময় ধর্ম কথা কইলে তোয়াইলেও মানুষ ফল সম্ভব নয় যেন আই তিসুরি আসি দিন না এটা আই ফরান দিলেও হয়তাম নয় ওই শুক্রবারে খানা খানা যদি আই দেয় তৈরি হয়তো কথাবার্তা হইতে কিন্তু এরে এই অবস্থা প্রতিটি গ্রামত তবে দক্ষিণাঞ্চলের মধ্যে এখনও আছে আই তো ইয়ানো চালাই রামু শ্রীগুল মৈত্রী বিহারের খণ্ডগুলির দক্ষিণ হইলাম যে শ্রীগুল মৈত্রী বিহার অধ্যক্ষ আর খণ্ডগুলির এই কইলাম যে বুঝলেন না তিসুরি বেনুমন্ডি অধ্যক্ষ এরে 700 পরিবার আছে ইয়ানত 700 পরিবার আছে প্রতিদিন উপাসনা হয় রামত কমসে কম 300 মানুষ কেমত পাইবেন উপাসনা করিবার লাগে এটি কিন্তু আর শত হলিও উপাসনা করিবার লাগে আর মানুষ সংরক্ষণ সম্ভব কষ্ট যাই হোক তারপরে যে বিহার এত সুন্দর ব্যবস্থা হইয়ে ইন সংরক্ষণ করতে হইলে চাইতে হইলে ফুটতে হইলে আইতে হইলে আনন্দ হইলে পরিষ্কার করতে হইলে মানুষের দেখানো আছে বিকুশা মানে পারিব সবসময় সম্ভব না ইউন অনরাতে আই না জারুদি ফুটি পরিষ্কার রাখি বলে চেষ্টা করিবেন তো আমি আর বেশি কিছু হইতাম না আই কথা হইতাম বলে বহুত বিজ্ঞা কথাবার্তা হইতে পারি তবে আমি একখান চেষ্টা করি দেখি কথা কম কাজ বেশি কাজ করি বলে চেষ্টা করি তুই আবারও উপস্থিত বিজ্ঞসংঘের প্রতি আর মৈত্রীময় পুণ্যরাশি বিতরণ এবং অনারা যারা আসছেন অনারার প্রতি মঙ্গল আশীর্বাদ যেহেতু আমি আশীর্বাদক আর যিনি প্রতি শ্যামল বড়ুয়া যে হাসান গজ্জিয়ে খুব ভালো ইয়ে এবং স্থানীয় মঙ্গল আশীর্বাদ জ্ঞাপন করি প্রত্যেকের সুকামনা করি প্রলগত জ্ঞাতি হল
প্রতি আমরা উপস্থিত ভিক্ষু সংঘ পুণ্যদান করি, তারা ওনাকে সুখে শান্তিতে অবস্থান করুক। পরিশেষে আপনারে দ্বীপ করি আলো, দুর্গম পথে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা যন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। সাব্যের সত্তা সুখিতা ভবান্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। কর্মসত্রবানকে ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। এই পর্যায়ে কৃতজ্ঞতা প্রকাশ করবেন বাতোয়া জ্ঞানোদয় বিহার সমিতির সাধারণ সম্পাদক, বুদ্ধ দাতজাতীয় সংরক্ষিত স্মৃতিচিত্রদাতা, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবু শ্যামল বিকাশ বড়ুয়া মহোদয়। যথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা নিবেদন করছি। আজকে বুদ্ধ ধাতু জাতীয় সংরক্ষিত স্মৃতিচিত্র মাঙ্গলিক অনুষ্ঠানের পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং আজকের এই অনুষ্ঠানের গ্রামবাসী তথা দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দের প্রতি আমার নমস্কার এবং কৃতজ্ঞতা। হয়তোবা আমার বলার কিছু নেই, যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল বুদ্ধ ধাতু জাতীয় সংরক্ষিত স্মৃতিচিত্র অভিষেক অনুষ্ঠান করব, সেটা হয়তো আমার আশা পূরণ হতে চলছে। সেই জন্যেই আমি যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে ভিক্ষু সংঘ তথা দূরাগত অতিথিবৃন্দু উপস্থিত আছে, এখনো পর্যন্ত আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। তবে শুধু একটা কথাই মনে পড়ে, আজকে যেখানে মৈত্রীপীঠ দ্বীপ সংরক্ষিত মস্তিবীরের স্মৃতিচিত্র, সেটা কোনো হয়তোবা অনেকে মৃত্যুর পরে কে মন্দির দেবে জানে না, কিন্তু প্রয়াত সংরক্ষিত মস্তবীর জীবিত অবস্থায় জানে এখানে ওনার স্মৃতি মন্দির হবে, সেটা আমি দেব। কেননা একদিন আমি কৌতূহল বশত বাংলাদেশে যখন বিদেশ থেকে আসছিলাম, তখন আমি এই বারান্দার উপরে ভাঙতে বসেছিল উত্তর পাশে হয়ে মুখ দিয়ে। তখন বানতেকে আমি বলেছিলাম, বানতে আমি যদি কিছু কথা বলি আপনার কোনো রাগ করবেন না তো? হয় না, বলো। তখন আমি বলেছিলাম, মানুষ তো জন্মিলে মরিতে হবে, সেই হিসাবে আপনার মহাপ্রণয়ের পরে আপনার অন্ত্যেষ্টিক্রিয়া কোথায় করা হবে? তখন আমাকে সে আঙুল দিয়ে নির্দেশ করেছিল দোতলা থেকে ওখানে। তখন আমি বলেছিলাম প্রিয়ানন্দ মস্তবীরের স্মৃতি মন্দির ওদিকে, হয় না, এখানে। তাহলে যেখানে গাছগাছালি আছে ওইখানে হয়। তখন সেটা বলার পরে আমি আবারও ওনাকে বললাম, বানতে আপনার মহাপ্রণয়ের পরে অন্ত্যেষ্টিক্রিয়া ওখানে হবে, কিন্তু স্মৃতি মন্দির আমি একাই দান করব। তখন হেসে দুইবার অঙ্গুলি তুলে বলেছিল ওখানেই দেবে। সেই স্মৃতি এখনও মনে পড়ে। সংরক্ষিত মস্তবীর হয়তোবা পারমে পূরণের জন্য অগ্রসাবক হওয়ার জন্যই প্রতিষ্ঠান করে গিয়েছিল। যদিও বা কেউ চিনেছে, কেউ চিনে নাই। হয়তোবা আমাদের এখানে আরও দুজন প্রজ্ঞাবান প্রিয়ানন্দ মস্তবীর প্রয়াত হয়েছে, জ্যোতিপাল মস্তবীর প্রয়াত হয়েছে। সকলের স্মৃতি নিয়ে আমাদের বাতুয়া গ্রামের সকলেই এখনও সুন্দর এবং সুন্দর পরিবেশে এখনও আছি। হয়তো আগামীতে থাকবো এই আশা রাখি। আর আপনাদের প্রতি আমার আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে এই কৃতজ্ঞতা স্বীকার করে আমি আমার বক্তব্য এখানে উপসংহার করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তিপ্রাপ্ত হোক। সাধু সাধু সাধু। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি
পূর্ণপ্রজ্ঞা ভিক্ষু সমিতির সম্মানিত সভাপতি জ্যেষ্ঠপরা সাক্ষ্যমণি বিহারের বিহারাধিপতি ধর্মরসী পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহোদয় আশীর্বাদ দেশনা মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। বুদ্ধ ধাতু জাতি সংরক্ষিত স্মৃতিসত্য বিষয় অনুষ্ঠানের সম্মানিত আশীর্বাদক পরম শ্রদ্ধেয় বিজয়রক্ষিত মহোৎসবের বান্তি মহোদয়, প্রধান অতিথি মুর্শিদাবাদ কলসারা বিহারের অধ্যক্ষ, আমার প্রিয় বন্ধু শাসন মিত্র মহোৎসবের মহোদয় প্রমুখ, মাননীয় ভিক্ষু সংঘ, পুণ্যার্থী সূর্য সজ্জন মণ্ডলের দায়িত্ব দেখা করে সকাল 9টায় শুরু হয়েছে পুণ্য অনুষ্ঠান। সকাল 9টায় শুরু হয়েছে, আমি উপস্থিত হই 9:30। 11:30টায় আহার করতে যাই, 12টা থেকে এখানে আবার পুনরায় বসি। অনেক কথা হয়ে গেল, অনেক কথা হবেই। এখানে ধাতু নিদান করা হয়েছে, ওইটাও আমরা সবাই করেছি। মুকুট পরিধান, এটা আমাদের বড়ুয়া সমাজে একটা নতুন একটি পর্যায়। আমাদের বড়ুয়া গ্রামের এইরকম মুকুট পরানো ধাতু নিদান করা অনুষ্ঠান আমার জীবনে দেখিনি। কত হয়েছে কিনা জানি না, এমনকি বাংলাদেশে এমন কোনো মন্দিরে আমি যাইনি। বিশ্বশান্তি প্যাগোডার মধ্যেও কোনো জাতি নেই, ধাতু নিদান দেখি না, শুনি না। আমাদের চট্টগ্রামের মধ্যে, বান্দরবানের মধ্যে, কুমিল্লা, নোয়াখালী, ঢাকায় এরকম সত্য হয়েছে আমার দেখার মধ্যে পড়ে না। হাজে শ্যামল বাবুর একটা স্বপ্ন, তার সংকল্প তিনি দীর্ঘদিন থেকে যা অন্তরের মধ্যে নিহিত রেখেছেন, আজ সেটা পরিপূর্ণ রূপ পেয়েছে, পূজার উপযোগী করে দিয়েছে দেশবাসীকে। এখানে বান্দরবান থেকে গুণীজন ভাঙতে এনে ওই জাতসত্য ধাতু নিদান ইত্যাদি কাজ সম্পন্ন করেছে। অন্যরা যারা দেশনা করেছেন, বক্তব্য রেখেছেন, সেটা আমাদের বড়ুয়াদের পরিবেশের সাথে এক নয়। কারণ বারমন্দরবান একটা ভাষা আছে, তাদের একটা এলাকা আছে, রাঙ্গামাটি তাদের ভাষা আছে, এলাকা আছে, খাগড়াছড়ি তার ভাষা আছে, এলাকা আছে, মন্ত্রী আছে, এমপি আছে। আমাদের কি আছে? আমরা এখানে এটা সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করতে পারব? সকালবেলা এক মন্ত্রে দেশনা করে গেছেন, তিনি বলেছেন আজকে শ্যামলবাবু প্রমুখ অনেকে এই সুন্দর একটা নান্দনিক দেবপুরীর নিয়াতে মন্দিরকে সাজিয়েছে। ভবিষ্যতে প্রজন্মরা এটা রক্ষণাবেক্ষণ এবং সেবা শুশ্রূষা সমস্ত কিছু কি তারা দায়িত্ব নেবে পারবে? এখন সব অর্থ বৃত্ত সব কিছু আছে, পরবর্তীতে তা থাকবে কি না আপনারা আশা করেন? এই বিষয়টা সকালবেলা একজন বলতে বক্তব্য দিয়েছেন। এটার জন্য যদি আপনার একটি পান করেন, একটা যদি এটা রক্ষণাবেক্ষণের জন্য, মেরামতের জন্য, রং দেওয়ার জন্য একটি যদি পান করেন, তার অর্থ দিকে ইন্টারেস্ট অর্থ দিকে এটা করতে পারবে, তা না হয় পারবে না। তা কাজে আমি সহ লোকানন্দ মন্দিরে আমরা তার এনে গেলাম 21 বুদ্ধকায় ধর্মকায় অনুষ্ঠানে। উপস্থিত ক্ষেত্রে দেখা গেল 50,000 মানুষ, বাইরে থেকে 3,000 ভিক্ষু গেল, আর বাদ বাকিগুলো তাই দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, এবং তারা ছিল 20 লক্ষ মানুষ।
ধর্মখাই অনুষ্ঠান, কোনো শব্দ শুনি নেই, এলোমেলো দেখি নেই, রঙিন কাপড়ও দেখি নেই, কোনো ময়লাও দেখি নেই, চকলেটের ঠোকলাও দেখি নেই, পানির বোতলও দেখি নেই। তো তাদের কত শিক্ষা, কত আদর্শ, কত তারা এই ধর্মের প্রতি অনুরাগী কল্পনা করতে পারবেন? আমি মনে করে পারি। যেমন এটা আমাদের বড়ুয়াদের অভ্যস্ত, আমরা এক এক বিহারের অধ্যক্ষ দায়িত্ব পালন করি। আমাদের ওখানে আমরা বিছানাটা দিয়ে দিই, বিছানাটা উঠাই না, যাবার সময় বিছানাটা উঠাই না, আমাদের সম্বন্ধে শাবক দিয়ে ওটা আমরা উঠিয়ে নিই, পরিষ্কার করে, পরিষ্কারও করে দিতে চায় না, দিয়ে যায় না। মন্দির করে দেবে কে? আজকে বান্দরবানের ভান্তরা বলেছেন তারা এই জাতিকে যার এটাকে স্বয়ং জীবন্ত বুদ্ধ প্রতিষ্ঠা করা হয়েছে। এটা যদি আমাদের মাথায় রাখি, আমাদের অন্তরে রাখি, তাহলে আমরা সেবা দিতে আমাদের কোনো সমস্যা হবে না। যদি আমরা এখান থেকে বাড়িতে গিয়ে যদি ভুলে যাই, তখন আমাদের সেবাটা দেবে কে? মন্দির রক্ষণাবেক্ষণ করবে কে? আমাদের নিরাপত্তা আছে, স্বর্ণ মন্দির হয়েছে, ধাতু মন্দির হয়েছে, এটা নিরাপত্তা বিধান আমরা করতে পারবো? আমাদের বড়বাজার পুলিশ আছে, আর্মি আছে, কোর্ট কাছারি আছে, কিছু নেই। হাজে আমাদের এত রকমের আমরা কী করে এটা নিরাপত্তা দেব? বান্দরবানের নিরাপত্তা দেওয়ার তাদের সুযোগ আছে, তাদের ক্ষমতায় ওই এলাকাটা পরিচালিত হয়। ফলে আমাদের ক্ষমতা কোথায়? এইটা করলাম। আজকে শ্যামলবাবু একত্রায়নে এটা নির্মাণ করে দিয়ে যাচ্ছে, দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে। এইখানে অনেক লোক এবং খুব পরিচিত মুখ তারা ছিলেন, তারা এখন নেই। কালে 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 তারা চলে গেলেন, আমরা চলে যাব ভবিষ্যতাব্দী শতাব্দী। তা হাজাই তখনকার সময়ে আমাদের এই বাতুয়া গ্রামে নাম যশ খ্যাতি সম্পন্ন লোক ছিল, এবং বঙ্কিমবাবু, শশাঙ্কবাবু, ডাক্তার কিনা সুধীর বাবুরা এই গ্রামকে নেতৃত্ব দিয়ে পরিচালনা করে গেছে। এখন ওনারা নেই, এখন শরৎবাবু আছে, শ্যামলবাবু আছে এবং অনেকে আছে। শ্যামলবাবু সুন্দর কথা বলে গেলেন এবং শরৎবাবু তিনি সুন্দর কথা বলে গেলেন এবং অতীত কথা বলে গেলেন। তা হাসে আমাদের পরম শ্রদ্ধেয় সংরক্ষিত ভাঙতে যখন বৈদ্য ভারতে থাকতেন সাতকামের বিহারে, আমের সময় 71 বসুমিত্র মহোদয় বরবান্ত বলে গেলেন, তিনিও সমান আমিও সমান, 71 ইংরেজিতে। দুজনে দুই মত বিহারে থাকতাম, ওই বসুমিত্র মহাতর বলতে থাকতেন মার বাড়ির বিহারে, আমি থাকতাম বিহারে, তখন সমান 71 ইংরেজিতে। ওই ঘটনা আমাদের প্রত্যক্ষভাবে জানা আছে। আর সংরক্ষিত বান্ধবের সাথে আমার খুবই অন্তরঙ্গ, খুবই আমি ভক্তির শ্রদ্ধা ওনাকে করতাম এবং ওনার শিক্ষায় শিক্ষায় আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম। আমি নতুন সময় হয়েও ওনাকে শ্রদ্ধা করতাম, ওনার সেবা দিতাম এবং ওনার দর্শন আমি উপদেশ পালন করতাম। বসুমিত্র তাই, তাদের দুইজন হলাম আমরা, তাদের খুবই বান্ধবের খুব প্রিয় বাদন ছিলাম আমরা দুজন। তা আজকে তিনি কালগ্রাসে তিনি আসা আমাদের নাই। ওনার স্মৃতিসত্য, ওনার কথা, ওনার ধ্যান, ওনার আদর্শ আমাদের কাছে অন্তরে নিহিত। এই নিহত আদর্শ যদি আমরা প্রতিনিয়ত স্মরণ করি, পালন করি, উপদেশ পালন করি, মানতে এখানে ছিল ওটা বললে হবে না। ওনার আদর্শকে আমরা ধারণ করে নিতে হবে, পালন করে নিতে হবে। এটাই আমাদের পূজা, এটাই আমাদের সত্তা। যে হাজে মন্দির করে গেলাম বড় কথা নয়, এটা পূজা দিতে হবে, সেবা দিতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, প্রতিনিয়ত এসে দর্শন করতে হবে, তাই তো ধার্মিকতা। শ্রীলঙ্কা আমি গিয়েছি, শ্রীলঙ্কার কথা তিনি বলেছেন। আমি দন্তধাতু দেখবার জন্য ক্যান্ডিতে গেলাম, 3 দিন ছিলাম, দন্তধাতু প্রত্যক্ষভাবে দেখেছি।
ওখানে হাজার হাজার দর্শনার্থী। আমি অনুষ্ঠানে কোনো শব্দ শুনি নাই, মহিলা শুনি না, তারা বড় আদর্শবাদী প্রতিরূপ দেশের মানুষ। আমি এক ভদ্রলোকের সাহায্য ওখানে যেতে সক্ষম হয়েছে এবং আমি দন্তজাত পূজা করার আমার সুযোগ হয়েছে। আরও অনেক বুদ্ধ শ্রীপাদও দর্শন করার সুযোগ হয়েছে, আরও অনেক তীর্থ আদি দর্শন করার সুযোগ হয়েছে। আজ সেটা শ্রীলঙ্কা প্রতিরূপ দেশ, বাংলাদেশও তাই, তাই সেরকম দেশ আমাদের এখানে হবে। সেই পরিবেশ আমরা বড়ুয়ারা কোনো দিন সৃষ্টি করতে পারবো না। কিন্তু আশাবাদী শ্যামলবাবু যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, এটা শ্যামলবাবুকে অভিনন্দন দেব না, অন্তরে অন্তরে ওনাকে আমরা ধারণ করে রাখবো। তিনি মরেও যেন অমর হয়, এরকম কাজ তিনি করে যাচ্ছেন। হাজি উনার সুনাম সুযশ খ্যাতি আমরা প্রশংসা করছি না, ওনার উদারতাকে, ওনার শ্রদ্ধাকে, ওনার ধ্যানকে আমরা অন্তরে ধারণ করে নিচ্ছি। তিনি আমাদের অন্তরে থাকবে। শ্যামলবাবুর পরিবার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, বড় কথা নয়। এই বাতুয়া গ্রামে জ্ঞানদী বিহারে এমন একটা সুন্দর চরিত্র নির্মাণ করে ইতিহাস সৃষ্টি করে গেছেন। এটা ইতিহাস হয়ে থাকবে। এই ইতিহাস এই গ্রামবাসী রক্ষণাবেক্ষণ করবেন, সেবা দেবেন, পূজা দেবেন। এই বিহারের অধ্যক্ষ মহোদয় আমার প্রিয় ভাজন ত্রিলোকানন্দ মহাতর, তিনি একজন সুশিক্ষায় শিক্ষিত। ওনার কথা কম, কাজ বেশি। কথা বলে আসছে, কাজ করে গরম। হাজি শ্যামলবাবুর সাথে একত্রিত হয়ে এই বিহারকে কত সুন্দর রূপ দিয়েছে। আগেকার সময় এরকম ছিল না। দেখুন তো কত সুন্দর দেবাভিমান। এখানেই তো দেবতাগণের অবস্থান নিয়েছে। এই গ্রামকে দেবতাগণ রক্ষা করবে। বুদ্ধের ধাতু, জীবন্ত ধাতুর তারা রক্ষণাবেক্ষণ করে যাবে। হাজে এই দেশ, এই গ্রাম আমি মনে করি আজকে ধন্য হয়েছে। ছোট্ট অনুষ্ঠান হলেও আজকে মহান অনুষ্ঠান বলে আমি ধারণা করছি, আমি স্মরণ করছি। পরিশেষে আমি আমার কথা আর বাড়াতে চাই না, এবং যা করেছেন এটা আপনারা মনে রাখবেন, যেন আমরা আমাদের বড়ুয়াদের অভ্যাস কম, ঝাড়ু দেওয়া, সাফ করা, মোছা ফোছা, এরকম বড়ুয়াদের অভ্যাস কম। এটা আজকে আপনারা অভ্যাসে পরিণত করবেন। শ্যামলবাবু ঘরে যাচ্ছেন, বড় কথা নয়। আপনাদের পূজা করার, শ্রদ্ধা নিবেদন করার, পুণ্যর্জন করার সুযোগ করে দিয়েছেন। কাজে আপনাদের যে দায়িত্ব আছে, আপনারা সেই দায়িত্ব পালন করতে হবে। পরিশেষে আজকের অনুষ্ঠান সার্থক হয়েছে, সফল হয়েছে, এবং এই পুণ্যময় গ্রাম আজকে বাতু পুণ্যময় গ্রামে পরিণত হয়েছে। এই পুণ্যময় গ্রামে আমরা উপস্থিত হয়ে আজকে আনন্দ উপভোগ করছি। কাজেই ভবিষ্যতে যেন এই আনন্দ আমাদের চিরস্থায়ী হোক কামনা করছে। আজকে যারা উপস্থিত হয়েছে তাদের সুখ শান্তি সমৃদ্ধি নির্বাণ হেতু হোক বলে আমার আশীর্বাদ এখানে সমাপ্ত ঘোষণা করছি। এখন আর কিছু হতো না। হ্যাঁ, এখানে আজকের অনুষ্ঠানে ঠিক না, ওনাকে আজকের এই জলডেরে পুণ্যদান করা হবে, ওনার স্মরণে পুণ্য নিবেদন করা হবে। তাই আপনারা সকলেই ওনার পারলৌকিক সদ্গতি কামনা করবেন। এর পূর্বে জলডেরার পরে এখানে রত্নবৃষ্টি নিক্ষেপ করা হবে, এগুলো আপনারা গ্রহণ করবেন, সংগ্রহ করে রাখবেন। অত্যন্ত পুণ্যবোধ কাজ এগুলো। এখন জলস্বর্গ করবেন পরম শ্রদ্ধেয় বান্ধব। মায়াং বান্তে মায়া সন্তরকন্তারো দুঃখাত মুসনত্থায় কাম্যাঞ্চ কাম্যফলাঞ্চ সাধ্যায়িত্ব তিসরণ সাধ্যে পঞ্চশীলা এইমা কপরুক্কম ভিক্ষুসঙ্গচ্ছ দানাং জয়মা পূজেমা তাতীয়ম্পি এইমা কপরুক্কম ভিক্ষুসঙ্গচ্ছ দানাং জয়মা পূজেমা অষ্টপরিষ্কার বিহার হল আর হইল না বলুন। ইদাঙ্গ জ্ঞাতিরঙ্গ চুকুতাহন্ত জ্ঞাতায়, ইদাঙ্গ জ্ঞাতিরঙ্গ চুকুতাহন্ত জ্ঞাতায়, ইদাঙ্গ জ্ঞাতিরঙ্গ চুকুতাহন্ত জ্ঞাতায়,
উন্নামে উদকং গট্টাম যথা নিন্নাং ইমিনা উয়কাম্মেনা মামে ওয়ালা সমাগম শতং সমা গমহুতুম এবার নিভ্যান পাত্তিয়া ইদং মে পুণ্যাং ইদং মে শিলাং ইদং মে দানং অশোকয়াং ওয়াহগত ইদং মে পুণ্যাং নিভ্যানস্যম পাচ্ছায়ো ও তো ইমানা পুণ্যা কাম্যেনা সাব্বা দুঃখ পামুঞ্চত সাব্বি সপ্ত সুখদহন্ত নিব্বানস্য পাচ্ছায়ো ও তো বাবা তো চিত্যাত। ও আর সভা সমাপ্তি হয়ে এখন ওই পুষ্পবৃষ্টি আরম্ভ হইব।